শুরু করছি তোমাদের প্রথম পাঠ্য নাটকটা দিয়ে, বুদ্ধদেব বসু প্রথম পাঠ্য। প্রথমে ঠিক ছিল যে এই নাটকটা আমরা কোনো ইয়েকে দিয়ে, অধ্যাপককে বাইরে থেকে গেস্ট নিয়ে এসে পড়াবো। আমি বাস্তবিকটাই পড়াবো, কারণ দুটো নাটক একটা সেমিস্টারে পড়ানোটা বেশ কঠিন। তো কিন্তু শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হলো যে আমরা বাইরে থেকে তো কোনোভাবে কোনো অধ্যাপককে আনার সুযোগই পাচ্ছি না। ফলে যতটা সম্ভব আমার পক্ষে ততটা আমি করিয়ে দিচ্ছি, যদিও যেহেতু আমি ঠিক করেছিলাম যে এটা বাইরে টিচারই পড়াবে, আমি পড়াবো না, সেইভাবে আমি তৈরিও নেই, এবং এই মুহূর্তে আমার কাছে যথেষ্ট উপকরণ বা বইও নেই। তবু তার মধ্যে আমি চেষ্টা করছি, তোমরা টেক্সটটা পড়েছো, টেক্সটটা ধরেই তোমাদেরকে পড়ানো এবং কিছু কিছু জায়গা আলোচনা করে দেওয়া। দেখা যাক কতটা কী হয়। প্রথম পাঠ্য অনামী অঙ্গনা এবং প্রথম পাঠ্য দুটি নাটক একসঙ্গে, এটা বুদ্ধদেব বসুর লেখা, এবং 1969 সালে এই কাব্যনাট্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় দেশ পত্রিকায়। আমরা সবাই জানি দেশ পত্রিকাটা, এবং 1969 সালে এই কাব্যটি প্রকাশিত হচ্ছে। অর্থাৎ 1969 সালটা কিন্তু মাথায় রাখা দরকার যে এই সময়ের সিচুয়েশনটা কীরকম ছিল, আমাদের সামাজিক বা রাজনৈতিক সমস্যাবলী বা গতি প্রকৃতি, হ্যাঁ, সেটা কোন দিকে যাচ্ছে সেটা একটু জানা দরকার। তো অনেকাংশে পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে অপর কাব্যনাটক অনাম্নী অঙ্গনার সঙ্গে একত্রে গ্রন্থাকারে প্রকাশিত হয় নভেম্বর 1970-এ। 1969 ধারাবাহিকভাবে দেশে প্রকাশিত হচ্ছে, এবং 1970 এটা গ্রন্থাকারে বই হিসেবে প্রকাশিত হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে। আচ্ছা, একই সংস্থা থেকে প্রকাশিত গ্রন্থটি পরবর্তী আরও 4টি সংস্করণ লাস্ট হয়েছে জানুয়ারি 2012-তে। এবং তার পরবর্তীকালে আমরা দেখিয়েছি যে প্রথম পাঠ্য সেটা নাটক আকারে অনাম্নী অঙ্গনে, এবং প্রথম পাঠ্য দুটোই কিন্তু নাটক আকারে মঞ্চস্থ হচ্ছে। আচ্ছা, এইবার একটুখানি দেখিনি কতগুলো জিনিস এই নাটকটাকে ধরে আমার মনে হয় একটু আলোচনা করে নেওয়া দরকার, আলোচনা করা তো অবশ্যই দরকার। সেটা হচ্ছে যে কাব্যনাট্য ব্যাপারটা কিন্তু বেশ আমাদের কাছে কনসেপচুয়ালি এটা একটা অন্য ধরন। কাব্য একদিকে নাটক, সুতরাং এটা কতটা কাব্য কতটা নাটক, এবং আচ্ছা, কতটা কাব্য কতটা নাটক এবং কতখানি মিলিয়ে এটা কাব্যনাট্য হয়ে উঠেছে, এই কতগুলো টপিকস আসলে আমরা একটুখানি মাথায় নিয়ে নিই। দাঁড়া, আমি একটুখানি টেক্সটটা বার করে নিই। হ্যাঁ, কোনো টেক্সটও হাতে নেই, সবটাই এই ইয়ের ওপরে নির্ভর, মোবাইল এবং তোমাদের ল্যাপটপের ওপরে। কী যে দুরবস্থার মধ্যে আমরা রয়েছি সে আর বলার কথা। সবথেকে মুশকিল হচ্ছে একটা বই হাতের কাছে পাচ্ছি না, আমি যে পড়াবো খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো
যেটা বলার কথা যে কাব্যনাট্য একটা বিষয়, এই নাটকটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং কাব্যনাট্য হিসাবে এটা কতটা সার্থক এবং এখানে নাটক কতটা হবে এবং কাব্য কতটা হলে সেটা কাব্যনাট্য হবে, এটাও একটা ব্যাপার। তো এটা একটা প্রসঙ্গ। আরেকটা যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে চরিত্রগুলো, অর্থাৎ কুন্তির চরিত্র, কর্ণের চরিত্র, দ্রৌপদীর চরিত্র এবং স্বয়ং কৃষ্ণের চরিত্রগুলো আছে। কারণ আমরা দেখছি যে এই যে কর্ণ এবং কুন্তি, মাতা কুন্তি এবং কানীন পুত্র কর্ণের যে কথোপকথন, এটা মহাভারতের একটা অংশ। সেটা অলরেডি আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, যেটা রাজশেখর বসুর মহাভারত আছে, সেখান থেকে সেই পর্বটা আমি পাঠিয়ে দিয়েছি, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের আগে কুন্তি যাচ্ছেন কর্ণের কাছে তাকে পুত্র হিসেবে স্বীকৃতি দিতে এবং কুরুক্ষেত্র যুদ্ধ ত্যাগ করতে, এবং জ্যেষ্ঠ পাণ্ডব হিসেবে তাকে তিনি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। এই যে মাতা এবং পুত্রের যে কথোপকথন এবং এই যে একটা পরিস্থিতি, নাটকের দিক থেকে দেখতে গেলে এটা অত্যন্ত নাটকীয় একটা পরিবেশ বা একটা পরিস্থিতি। এই সিচুয়েশনটাকে নিয়ে আমরা দেখেছি রবীন্দ্রনাথ নিজে লিখেছেন কর্ণকুন্তী সংবাদ, বুদ্ধদেব বসু লিখেছেন, এবং কর্ণকুন্তী সংবাদ অনেক আগেই লেখা, বুঝতেই পারছো। কর্ণকুন্তী সংবাদ লিখেছেন, বুদ্ধদেব বসু লিখেছেন প্রথম পাঠ্য, এবং পরবর্তীকালে এই মা এবং ছেলে অর্থাৎ মাতা পুত্রের কনভারসেশন এবং তাদের এই পর্বটা নিয়ে কিন্তু নাটক লেখা হয়েছে। কারণ এটার মধ্যে, এই সিচুয়েশনটার মধ্যে এমন একটা নাটকীয়তা, মানে চারিত্রিক তো বটেই এবং পরিবেশগত এমন একটা নাটকীয়তা রয়েছে যে নাটক হিসেবে এটা যথেষ্টই উল্লেখযোগ্য একটা স্থান অধিকার করে থাকে আর কি। যার জন্য আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথও লিখেছেন, বুদ্ধদেব বসু লিখেছেন প্রথম পাঠ্য, এবং রাজশেখর বসুর ওই মহাভারতের অনুবাদের জায়গাটা আমি তোমাদেরকে তো পাঠিয়ে দিয়েছি। কিন্তু প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোচটা, নাটকের অ্যাপ্রোচটা, যেটা রাজশেখর বসুর মহাভারতের অনুবাদে তোমরা দেখতে পাচ্ছ যে খুব সরাসরি কুন্তি যাচ্ছে কর্ণের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে কর্ণকে তার প্রকৃত পরিচয় জানাতে, যে তিনি অধিরথ বা রাধেয় নন, অধিরথের পুত্র বা রাধেয় নন, তিনি হচ্ছেন জ্যেষ্ঠ পাণ্ডব, তিনি সূর্যের ঔরসজাত সন্তান কুন্তির গর্ভে, কিন্তু যেহেতু কুন্তির কুমারী অবস্থার সন্তান, সেহেতু কুন্তি তাকে সামাজিকভাবে তাকে পুত্রের স্বীকৃতি দিতে পারেনি এবং তাকে ভাসিয়ে দিয়েছিল। পরে সেই জনৈক সুতপুত্র হিসেবে কর্ণ খ্যাতি লাভ করেন আর কি। তো এইরকম একটা জায়গাতে কুন্তি এসেছে তার পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে এবং তার প্রকৃত পরিচয় জানানোর ক্ষেত্রে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে কুন্তি তো প্রথম থেকেই জানতেন যে কর্ণই হচ্ছে তার সেই পুত্র যাকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন, কিন্তু এতদিন কুন্তি আসেননি, অথবা সুযোগ থাকা সত্ত্বেও কুন্তি কিন্তু তাকে পুত্রের সম্মান দেননি, বা তার যে বুভুক্ষু মাতৃ হৃদয়ের হাহাকার পরবর্তীকালে আমরা শুনেছি, সেই মাতৃ হৃদয়ের হাহাকারের কথা কিন্তু আমরা জানতে পারিনি। কুন্তি কখন এসেছেন? যখন দেখেছেন যে পঞ্চপাণ্ডব, তার 5 পুত্র, তারা তাদের জীবনটা অ্যাট স্টেক হয়ে গেছে, মানে তারা বিপদগ্রস্ত হয়ে গেছে। কুরুক্ষেত্রে যুদ্ধ হলে যদিও দৈব নির্ভরতা তাদের রয়েছে, কৃষ্ণ রয়েছে তাদের সঙ্গে, সুতরাং পঞ্চপাণ্ডবের কেউই হতাহত হবে না বা কুরুক্ষেত্র যুদ্ধ তাদের পক্ষেই যাবে, তবু তিনি মা হিসেবে নিশ্চিন্ত হতে পারছেন না। তার কোথাও মনে হচ্ছে যে ভীষ্ম নয়, কিন্তু সমস্যা তৈরি দুর্যোধন নয়, সমস্যা তৈরি করবে হচ্ছে কর্ণ। কারণ কর্ণ হচ্ছে বীর, সুতরাং এই কর্ণর হাতেই হয়তো ভাতৃহত্যার মতন একটা ঘটনা ঘটে যেতে পারে, বা ভাতৃহত্যার দায় কর্ণের উপরে গিয়ে চাপতে পারে। তার থেকেও বড় কথা, এই কর্ণের হাতেই হয়তো তার পঞ্চপুত্রের যে কোনো কেউ একজন নিহত হতে পারে। সুতরাং এইখানে যে কুন্তি কর্ণের কাছে এসেছেন, এটা মানে মহাভারতের যেটা, মানে রাজশেখর বসু যেটা, সেটা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কুন্তির এই আশাটা
ব্যাপারটা কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্দেশ্য প্রণোদিত। তিনি যে কেবল মাতৃ হৃদয়ের দাবি মেনে কর্ণকে তার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসছেন, তিনি রিপেন্টেড, তিনি অনুতপ্ত যে মা হয়েও তিনি পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে পারেননি, তার সেই মাতৃস্নেহের যে হাহাকার বা ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু কোথাও তেমনভাবে প্রকাশিত হচ্ছে না। যেন তিনি কথা কর্ণর কাছ থেকে কথা আদায় করতে এসেছেন, বা কর্ণর কাছ থেকে সেই প্রতিজ্ঞা আদায় করতে এসেছেন যে অর্জুন ছাড়া আর চারজন যে পাণ্ডব রয়েছেন, সেই চারজন পাণ্ডবের কেউই তার দ্বারা আহত হবে না। তিনি কথা দিয়েছেন কুন্তিকে যে একমাত্র তার লক্ষ্য হচ্ছে অর্জুন ব্যতীত আর যে চারজন আছে, সেই চার ভ্রাতা তার, সেই চার ভ্রাতা কেউই কিন্তু কাউকেই তিনি আঘাত করবেন না, বা কেউই তার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে না। এই কথা কটি জেনে নিয়েই কিন্তু কুন্তি বেরিয়ে গেছেন। অর্থাৎ কুন্তির সঙ্গে রাজশেখর বসুর যে মানে ওই মহাভারতের যে অনুবাদটা, কুন্তির সঙ্গে কি বলে আমাদের কর্ণের যে কথোপকথন, সেই কর্ণের কথোপকথনের মধ্যে কুন্তির মাতৃ হৃদয়ের যে উদ্বেলতা, তার স্মৃতিচারণা, তার সেই বুভুক্ষ হৃদয়ে যে পুত্রকে সে কুমারী অবস্থায় ভাসিয়ে দিয়েছিল, তার যে সেই শূন্য স্থানের যে হাহাকার, সেই পুত্রকে ফিরে পাবার যে একটা ব্যাকুলতা, একটা বাসনা, সেটা কিন্তু প্রকৃত মহাভারতের মধ্যে আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। আবার এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের যদি কর্ণকুন্তির সংবাদটার পাশাপাশি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে দুটোকে কম্পেয়ার করে পড়াতে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যুক্তি পরম্পরায় কিভাবে কুন্তি এবং অধিরথ পুত্র কর্ণ পরস্পরের সঙ্গে কথোপকথনে লিপ্ত হচ্ছে, এবং সেখানে কুন্তির তার যে কুমারী হৃদয়ের সেই যে মানে কুমারী হৃদয়ে পুত্রকে ভাসিয়ে দেওয়ার পরে তার যে একটা মাতৃ হৃদয়ের ব্যথা, একটা যন্ত্রণা, পুত্রকে হারিয়ে ফেলার এবং পুত্রকে চিনতে পেরেও তাকে মাতৃক্রোড়ে না পাওয়ার যে যন্ত্রণা আর কি, প্রতি মুহূর্তে তিনি পঞ্চপাণ্ডবের মা হয়েও তার কোথাও একটা মাতৃত্বের একটা বুভুক্ষা যেন আমরা দেখতে পাচ্ছি। এই যে ইমোশনাল জায়গাটা, এই যে অনুভবের জায়গাটা, মাতৃহৃদয়ের এই যে অনুভবের জায়গাটা, সেটা আমরা কর্ণকুন্তি সংবাদের মধ্যেও কিন্তু দেখতে পেয়েছি। আর দেখতে পাচ্ছি আমরা কোথায়, এইখানে মানে বুদ্ধদেব বসুর প্রথম পাঠ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি প্রথম পাঠ্য এবং কর্ণকুন্তি সংবাদ পাশাপাশি আমরা রাখি, তাহলে ইমোশনালি দেখব কর্ণকুন্তি সংবাদের যে কুন্তি, সেই কুন্তির মধ্যে হৃদয়ের যে তাপ বা তৃষিত হৃদয়ের যে ব্যাকুলতা, সেটা বোধহয় আরও অনেক বেশি তুলনায় এখানে। আচ্ছা, তো এইটা হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধে 7 দিন আগে একটা সিচুয়েশন, সেইটা নাটকের ক্ষেত্র, যেখানে আমরা প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, তাদের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেরা কর্ণ সম্পর্কে বলছে। দ্বিতীয় বৃদ্ধ বলছেন যেমন, কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন, দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতন দক্ষ কেউ হয়নি অর্জুন ছাড়া। পাঞ্চালী সঙ্গ সভায় লক্ষ্যভেদ করতে পারতেন ধরাধাবে দুজন মাত্র, অর্জুন আর তিনি। তাই বুদ্ধিমান দুর্যোধন অর্জন করেছে তার সৌহার্দ্য। অনেক আগেই অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে সকলেই চায় বিক্রমশালী মিত্র, বিশেষত রাজারা। এইখানে আমরা কর্ণের যে বীরত্ব, কর্ণের যে পারঙ্গমতা, সেটা আমরা লক্ষ্য করব যে প্রথম বৃদ্ধ, দ্বিতীয় বৃদ্ধ, এই বৃদ্ধদের কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জানি দ্রোণাচার্যের শিষ্যদের মধ্যে প্রথম ছিলেন অর্জুন, এবং সেই অর্জুনের সমকক্ষ পারঙ্গমতা বা সমকক্ষ বীরত্ব অর্জন করতে পেরেছিলেন একমাত্র কর্ণ। কিন্তু সুতপুত্র বলে সেই কর্ণ যেহেতু ক্ষত্রিয় নন এবং সুতপুত্র, সেই কারণে তাকে তো প্রথম স্থান কখনোই দেওয়া যায় না। সেই জন্য বীরত্বের দিক থেকে 1 নম্বরে প্রথমে ছিলেন হচ্ছে
অর্জুন, এবং অর্জুনের সঙ্গে পারদর্শিতায় সমকক্ষ একমাত্র কর্ণ ছাড়া আর কেউ ছিলেন না। আচ্ছা, সুতরাং এটা সর্বজনবিদিত। দ্বিতীয়ত, যে পাঞ্চালী স্বয়ম্বর সভায় যে লক্ষ্যভেদ করতে পারত, মাছের চোখ লক্ষ্যভেদ করার মতন সেই যে স্থৈর্য, সেই যে একনিষ্ঠতা, সেই যে লক্ষ্য, একমাত্র অর্জুন লক্ষ্যভেদ করার মতো যে একনিষ্ঠতা, সেটা ছিল একমাত্র অর্জুনের, আর ছিল কার? কর্ণের। কিন্তু আমরা সবাই জানি মহাভারতের সেই গল্প, যেখানে অর্জুন কর্ণ যে মুহূর্তে সংবাদ সভায় উঠে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে পাশ থেকে দ্রৌপদীকে বলে দেওয়া হয়েছিল যে এর দিকে কিন্তু তুমি বড়মাল্য নিয়ে এগিয়ে যেও না, এ সুতপুত্র, অর্থাৎ সে ক্ষত্রিয় নয়, তার এই রাজসভায় স্বয়ম্বর সভায় উপস্থিত হবার কোনো যোগ্যতাই নেই, তার কোনো যোগ্যতাই নেই। অর্থাৎ ব্যক্তিগত পারঙ্গমতা, ব্যক্তিগত বীরত্ব বা ব্যক্তিগত যে তার একটা মানে ব্যক্তিগত চরিত্রের তার যে একটা মহত্ব, সেগুলো কিন্তু কিছুই এলো না, কাজে দিল না। একমাত্র তার জন্ম কোন কুলে, জন্ম দ্বারা একটা মানুষের গোত্র নির্ধারিত হচ্ছে, জন্ম দ্বারা একটা মানুষের পরিচয় নির্ধারিত হচ্ছে, অথচ তার যে কর্মপ্রকরণ, সেই কর্মপ্রকরণ, তার চরিত্র, তার পারঙ্গমতা, তার বীরত্ব, এই কোনো কিছুই সেখানে কাজে আসছে না। একমাত্র সে কোন কুলে জন্মেছে, সেই কুল তাকে নির্ধারণ করে দেবে সে ক্ষত্রিয় অথবা সে ক্ষত্রিয় নয়। অথচ ক্ষত্রিয় কুলোদ্ভব সব রকম চারিত্রিক গুণাবলী কর্ণের মধ্যে রয়েছে, এবং আদপে তো তিনি অধিরথ পুত্র নন, তিনি ক্ষত্রিয় পুত্র। এবং অধিরথ পুত্র, সব থেকে মজার কথা হচ্ছে যে অধিরথের ঔরসজাত কোনো পুত্রের এইরকম ধরনের কোনো গুণ থাকতেই পারে না। সুতরাং অধিরথের গৃহে সে প্রতিপালিত হলেও আদপে কর্ণ কিন্তু ক্ষত্রিয় কুলোদ্ভব। এইভাবে একটা সমাজের চেহারা, এইভাবে একটা সময়ের চেহারাও কিন্তু এখানে ধরা পড়ে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বীরত্বের দিক থেকে সমকক্ষ মহাভারতের দুই বীর, একদিকে হচ্ছে অর্জুন, একদিকে হচ্ছে কর্ণ, এবং অর্জুন এবং কর্ণ দুজনেই কুন্তির গর্ভজাত দুই সন্তান। আচ্ছা, তাই বুদ্ধিমান দুর্যোধন অর্জন করেছে তার সৌহার্দ্য কি দিয়ে? না, অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে। অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে দুর্যোধন কর্ণের সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব, সৌমৈত্রী, অর্থাৎ তার সাথে মৈত্রী স্থাপিত হয়েছে, তার বন্ধুত্ব সে লাভ করেছে। কারণ এটাও একটা রাজনীতি, এটাও একটা রাজনীতি। দুর্যোধন জানে যে পরবর্তীকালে তাকে সাহায্য করতে পারে কর্ণের মতন, কারণ ওদিকে অর্জুন রয়েছে। দুর্যোধন নিজেও জানে যে তার বীরত্ব অর্জুনের সমতুল্য কখনোই নয়। সুতরাং অর্জুনের সঙ্গে রণক্ষেত্রে অবতীর্ণ হতে গেলে কর্ণের মতন একজন বীর মিত্র তার অত্যন্ত প্রয়োজন। এবং দূরদৃষ্টি সম্পন্ন দুর্যোধন এই সম্ভাবনার কথা মাথায় রেখেই অঙ্গরাজ্য উপঢৌকন দিয়ে কর্ণকে তার মিত্র হিসেবে স্থাপন করেছেন। আচ্ছা, প্রথম বৃদ্ধ বলছেন, অনেকে কর্ণকে বলে উগ্র স্বভাব, দাম্ভিক, কিন্তু কর্ণের নিন্দুকেরা আমার বন্ধু হয়নি কখনো। আমি দেখেছি তাকে দিনের পর দিন এই গঙ্গার তীরে, এই বনভূমিতে নিঃসঙ্গ। এই যে প্রথম বৃদ্ধ, তিনি কর্ণের খুব কাছের মানুষ, তিনি বলছেন যে অনেকেই মনে করেছে কর্ণ দাম্ভিক, কর্ণ উগ্র স্বভাব, এবং পরিস্থিতি বলছে কর্ণ তাই, যে তার মা যখন তার কাছে এসেছে তার ভিক্ষার আঁচল পেতে হারিয়ে যাওয়া পুত্রকে সে পুনর্বার ফিরে পাওয়ার জন্য প্রায় ভিক্ষা চেয়েছে, পুত্র কিন্তু সে ভিক্ষা দিতে নারাজ, কারণ তার কাছে বন্ধুত্ব বা কথা, যেটা দুর্যোধনকে সে যে কথা দিয়েছে, সেই কথা রাখার ব্যাপার, ইয়েটা আর কি, কথা রাখার ব্যাপারটা তার কাছে অনেক বড়। সেখানে তার মায়ের প্রতি দায়বদ্ধতা, মায়ের প্রতি তার শ্রদ্ধা, মায়ের প্রতি তার ভালোবাসা, আকর্ষণ, বা তার প্রতি মাতার যে স্নেহ, মাতার যে না পারার জায়গাটা,
হ্যাঁ, অপারগতা, কুন্তির অপারগতা এই কোনোটাই গ্রাহ্যের মধ্যে কিন্তু আসেনি। এই যেখানে তিনি কুন্তিকে রিফিউজ করে মাকে প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন এবং নিজে বুঝতেই পারছেন যে তার নিশ্চিত মৃত্যু তার নিশ্চিত, কারণ কর্ণ তার বিরুদ্ধে এবং কৃষ্ণ তার বিরুদ্ধে, এবং কৃষ্ণও মোটামুটি জানিয়ে গেছে যে তার মৃত্যু নির্ধারিত হয়ে রয়েছে, কিভাবে তার মৃত্যু হবে কেমন। কিন্তু সব জেনেও কর্ণ কিন্তু একবারের জন্য ভাবেনি যে দুর্যোধনকে পরিত্যাগ করে সে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং মায়ের সঙ্গে সে ফিরে যাবে। এই যে প্রত্যয়ের চরিত্রে প্রত্যয়ের জায়গাটা, এই প্রত্যয়ের জায়গা বা সত্য রক্ষা, সে যে বন্ধুত্বের সত্য করেছে কাছে, দুর্যোধনের কাছে, সেই সত্য রক্ষার দায়টা তার কাছে বড়, তাই মাতাকে সে কিন্তু অবলীলাক্রমে ফেরত পাঠিয়ে দিতে পারল। এই যে চারিত্রিক দার্ঢ্যতা বা চারিত্রিক এই দৃঢ়তা, এটাকেই অনেকে বলছেন যে তার উগ্র স্বভাব বা তিনি দাম্ভিক। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। তার চরিত্রের যে ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বটাই বোধহয় এইরকম যে সৎ পথে, এবং শুধু সৎ পথে বলবো না, সৎ অসতের ব্যাপার না, কথা হচ্ছে তিনি সত্য করেছেন, শপথ করেছেন বা সত্য করেছেন। এই যে সত্য রক্ষার দায়টা তার কাছে অনেক বেশি। মাতৃ বাক্য রাখার থেকেও, মায়ের অনুরোধ রাখার থেকেও মিত্রের কাছে তার সত্য রক্ষার দায়টা অনেক বেশি। যার জন্য তারপরে তিনি বলছেন যে আমি দেখেছি তাকে দিনের পর দিন গঙ্গার তীরে বনভূমিতে নিঃসঙ্গ। সেই প্রথম বৃদ্ধ বলছেন যে তাকে তিনি দেখেছেন দিনের পর দিন বনভূমিতে নিঃসঙ্গ অবস্থায় বিচরণ করছে কর্ণ। বাস্তবিকই গোটা মহাভারতেই কিন্তু সবথেকে নিঃসঙ্গ চরিত্র যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কর্ণ। তার সব কিছু থেকেও সে নিঃসঙ্গ। তার বীর্য রয়েছে, তার বীরত্ব রয়েছে, তার মাহাত্ম্য রয়েছে, দাতা কর্ণ হিসেবে তার চতুর্দিকে একটা নাম রয়েছে, তার রাজ্য রয়েছে, সব কিছু থাকা সত্ত্বেও তার চরিত্রটা এরকমভাবেই তৈরি, এমনভাবেই সে চরিত্র নির্মাণ যে ভেতরে ভেতরে কর্ণ বড় নিঃসঙ্গ। কর্ণের কোনো বন্ধু নেই, কর্ণের কোনো সখা নেই, কেমন বড় নিঃসঙ্গ এই মানুষটা। এবং সবথেকে বড় কথা যে মাতৃস্নেহ থেকে বঞ্চিত। রাধেও তাকে স্নেহ দিয়ে মাতা যশোদার মতন তাকে মানুষ করলেও দৈবকীর গর্ভে তো তার জন্ম, সেই মা তেমনি কুন্তির গর্ভে তার জন্ম। সেই মাতৃস্নেহ থেকে বঞ্চিত বুভুক্ষু পুত্র হৃদয়ে কোনোদিন শান্তি পায়নি। তাই সেই নিঃসঙ্গতাই হচ্ছে তার একমাত্র সঙ্গী হয়ে উঠেছে গোটা নাটকের মধ্যে এবং গোটা মহাভারতের কর্ণচরিত্র নির্মাণের মধ্যে দিয়ে। আচ্ছা, মৃগয়া তার বাসনা নয়, নারী তার বিলাস নয়, প্রমোদে তিনি উদাসীন, নির্জনতা ভালোবাসেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কর্ণের চরিত্র বুঝতে গেলে আমাদের এই জায়গাগুলো বড্ড দরকার। যে এমন একটা মানুষ, মৃগয়া তার বাসনা নয়, মৃগয়ায় তিনি যান, কিন্তু ভালোবেসে বাসনা করে তিনি মৃগয়ায় যান না। নারী তার বিলাস নয়, তিনি রাজা, তার জীবনে একাধিক নারীর পদার্পণ করতে পারে, কিন্তু নারী তার বিলাস নয়। প্রমোদে তিনি উদাসীন, প্রমোদ থাকলেও সেই প্রমোদ তাকে কখনো আকৃষ্ট করে না। নির্জনতা ভালোবাসেন, অর্থাৎ এই যে নিঃসঙ্গতা, এই যে নির্জনতা, নিজেকে কাইন্ড অফ আইসোলেশন, এই যে আইসোলেশনটা, সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নিয়ে কোথাও একটা নিঃসঙ্গতা, কোথাও একটা নির্জনতার মধ্যে নিজের মধ্যে নিজে ডুবে থাকা, এটাই বোধহয় কর্ণ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। আমি তাকে জানি মহাপ্রাণ বলে, শুধু অস্ত্রবীর নন, সত্যনিষ্ঠ। তিনি যে কেবলমাত্র বীর তা নন, তিনি সত্যনিষ্ঠ, এবং সত্যের প্রতি তার যে একনিষ্ঠতা সেটা আমরাও প্রতি পদে দেখতে পাবো। সত্যের প্রতি যদি একনিষ্ঠতা না থাকতো তাহলে তিনি একে একে
কৃষ্ণ একে একে কুন্তি, দ্রৌপদী প্রত্যেকে, এবং দ্রৌপদী একতা তার কাঙ্ক্ষিত নারী ছিল, শয়নে স্বপনে যে নারীকে তিনি আকাঙ্ক্ষা করে এসেছেন, সেই নারী এসেও যখন তাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছে, তার সাথে তাকে সখা পাতাতে চেয়েছে, সেখানেও তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন, কারণ সেখানেও তার দুর্যোধনের সঙ্গে মিত্রতার যে সত্য, সেই সত্য রক্ষার দায় তাকে বাধা দিয়েছে দ্রৌপদীর সঙ্গে বন্ধুত্ব করতে। এই যে সত্যনিষ্ঠতা এবং এই সত্য রক্ষার জন্য তার যে নিজের জীবনকে তিনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন, তিনি অবলীলাক্রমে পারতেন মাতা কুন্তির করতে প্রস্তাবে তিনি রাজি হয়ে যেতে। তিনি যখন কৃষ্ণ তাকে দেখিয়ে জানিয়ে দিলেন যে তাহলে তার মৃত্যু, তিনি যদি পাণ্ডব পক্ষে যোগদান না করেন তাহলে তার অনিবার্য মৃত্যু, এবং সে মৃত্যু কীভাবে হবে সে কথাও যখন বলেন, তখনও তিনি কিন্তু বিন্দুমাত্র বিচলিত হন না, এবং শেষ পর্যন্ত দ্রৌপদী এসে যখন তার সাথে মিত্রতা স্থাপন করবার, বন্ধুত্ব করবার প্রস্তাব দেয়, তখনও তিনি সপ্রেমে তা প্রত্যাখ্যান করছেন। এবং এই প্রত্যাখ্যান করতে যে তার কোথাও কষ্ট হচ্ছে না, তিনি যে কোথাও বিচলিত হচ্ছেন না, এমন কিন্তু নয়, তাহলে তো তিনি হৃদয়হীন। কিন্তু কর্ণ কোথাও হৃদয়হীন নয়, তিনি হৃদয়বান, অতিরিক্ত পরিমাণে তিনি হৃদয়বান। তাই মাতা কর্ণকে যখন তিনি প্রত্যাখ্যান করছেন, যখন তিনি কৃষ্ণকে প্রত্যাখ্যান করছেন, যখন তিনি দ্রৌপদীকে দ্রৌপদীর তার কাঙ্ক্ষিত নারীর বন্ধুত্বকে প্রত্যাখ্যান করছেন, সব ক্ষেত্রেই তিনি বিচলিত, সব ক্ষেত্রেই তার হৃদয়াবেগ তাকে অস্থির করে তুলেছে। কিন্তু সবার উপরে হচ্ছে তার চরিত্রের এই অসম্ভব দৃঢ়তা এবং সত্য রক্ষার যে একটা দায়, সেই দায় তাকে কিন্তু কখনই তার কক্ষচ্যুত, সত্য রক্ষার যে কক্ষ, সেই কক্ষচ্যুত হতে দিচ্ছে না। তাই বলছে যে শুধু অস্ত্রবীর নন, তার অস্ত্রের পারঙ্গমতা, তার বীরত্বের কথা তো দিকে দিকে প্রচারিত। তিনি সত্যনিষ্ঠ, দানে তিনি সূর্যের মতন উদার, সূর্যপুত্র তিনি, তার আরেক নাম হচ্ছে দাতাকর্ণ, ত্যাগে তিনি মহিমান্বিত। সুতরাং একজন ক্ষত্রিয়ের স্বভাবে যে গুণাবলী থাকা দরকার, কর্ণের চরিত্রে প্রত্যেকটি গুণাবলী বর্তমান। সুতপুত্র কর্ণ, কিন্তু তার চরিত্রের যে ব্যাখ্যা, তার চরিত্রের যে বৈশিষ্ট্য, তার চরিত্রের যে চরিত্র নির্মাণের যে প্রতিটা ধাপ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ষত্রিয় কুলোদ্ভব বীরের যে চারিত্রিক গুণাবলী থাকা নিতান্ত প্রয়োজন, সেই প্রতিটি গুণাবলী যেন মানে পরমতম মহিমায় কর্ণের চরিত্রের মধ্যে প্রকটিত। আচ্ছা, আর এও জানি এ মুহূর্তে তাঁরই ওপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। অর্থাৎ কুরুকুল থাকবে নাকি কুরুকুল ধ্বংস হয়ে যাবে, সেটা নির্ভর করছে একমাত্র কার উপরে? পাণ্ডবের, কর্ণের উপরে। সেখানে কৃষ্ণ নয়, সেখানে দুর্যোধন নয়, সেখানে দ্রোণাচার্য নয়, সেখানে ভীষ্ম নয়, মহামতি ভীষ্ম নয়, একমাত্র নির্ভর করছে কার উপরে? একমাত্র নির্ভর করছে কর্ণের উপরে। অর্থাৎ বীর কর্ণ তিনি কোন পক্ষে যাবেন, তার উপরে নির্ভর করছে কুরুক্ষেত্র যুদ্ধের ভবিষ্যৎ। তাহলে এই মুহূর্তে তারই উপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। রাঙাবে কি না ক্ষত্র শনিতে কুরুক্ষেত্র, যুদ্ধ হবে কি হবে না। একটা কুরুক্ষেত্রর মতন যুদ্ধ, সেই যুদ্ধ হবে কি হবে না, সেটা একমাত্র নির্ভর করছে এই নাটকের মধ্যে, একমাত্র নির্ভর করছে কর্ণের উপরে। শুধু এই নাটকে বলে নয়, গোটা মহাভারতেই নির্ভর করেছে যে পাণ্ডবকুল জয়ী হবে কি হবে না, সেটা নির্ধারিত হয়ে গেছে তখনই যখন কর্ণ জানিয়ে দিয়েছে যে তিনি কোনো মতেই পাণ্ডবকুলের সঙ্গে যোগদান করতে পারবেন না। তিনি দুর্যোধনের সঙ্গেই রয়েছেন। তিনি কথা দিয়েছেন অর্জুন ব্যতীত
আর 4 পাণ্ডবকে তিনি কখনো আঘাত করবেন না, এবং কৃষ্ণ বুঝেই নিশ্চিত করে দিয়েছেন যে তাহলে তিনি যদি পাণ্ডবে যোগদান না করেন তার মৃত্যু অবধারিত, নিশ্চিত। তখনই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের পরিণতি নির্ধারিত হয়ে গেছে যে কুরুক্ষেত্র যুদ্ধে কারা জয়ী হচ্ছে। কেননা তিনি কুরুপক্ষের স্তম্ভস্বরূপ, অথচ কুরু বংশের অনাত্মীয়। এই মুহূর্তে তারই উপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। কৌরবরা নির্ভর করছে কার উপরে? কর্ণের উপর। এই কর্ণই একমাত্র নির্ধারণ করে দিতে পারে যুদ্ধের পরিণতি। তাই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র রক্তে রাঙা হবে কি হবে না সেটাও নির্ভর করছে একটি মাত্র ব্যক্তিত্বের উপর। কেননা তিনি কৌরব কুলের স্তম্ভস্বরূপ, অথচ কুরুবংশের অনাত্মীয়। তিনি তো বন্ধু দুর্যোধনের। কুন্তী, মাদ্রী বা গান্ধারীর গর্ভজাত নন। তাই ধর্মত তিনি পারেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে, আর তিনি সরে দাঁড়ালে দুর্যোধনের রণস্প্রিয়া নিস্তেজ হবে, অন্তত আমার তাই ধারণা। কে না বোঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো, সর্বনাশের চেয়ে অনেক ভালো সুবিচার। এখানে প্রথম বৃদ্ধ যিনি, তিনি কিভাবে সিচুয়েশনটাকে ব্যাখ্যা করছেন যে তিনি কৌরবেরও কেউ নন, পাণ্ডবেরও কেউ নন, সুতরাং ধর্ম তো তাকে যুদ্ধ করতেই হবে, এমন কোনো দায় কিন্তু কর্ণের নেই। ইচ্ছে করলেই কিন্তু তিনি যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়াতে পারেন, কারণ তিনি দায়বদ্ধ নন। কারণ কুন্তী, মাদ্রী বা গান্ধারীর গর্ভজাত সন্তানও তিনি নন। এবং তিনি যদি একবার সরে দাঁড়ান, দুর্যোধন যার উপরে সব থেকে বেশি নির্ভর করেন তিনি হচ্ছেন কর্ণ, তাহলে দুর্যোধনের যে রণস্পৃহা, সেই স্পৃহা স্তিমিত হয়ে যাবে, দুর্যোধন অস্ত্রত্যাগ করবে। এবং তাই তার মনে হচ্ছে, এবং তিনি সাধারণ মানুষ হিসেবে তিনি যেটা মনে করছেন যে অর্ধেক রাজত্বের চেয়ে ভালো পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব কি ভালো নয়, যেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারি। কারণ পাণ্ডবদের বিরুদ্ধে এটা সবাই বুঝে গেছে যে স্বয়ং কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, সুতরাং তার বিপক্ষে এই শ্রীকৃষ্ণের বিপক্ষে গিয়ে জয়ী হওয়া সম্ভব নয়, সুতরাং পরাজয় বা মৃত্যু অনিবার্য। তাহলে এটা কি অনেক ভালো নয়? পরাজয়ের থেকে যদি অর্ধেক রাজত্ব নিয়ে কর্ণ রাজা হয়ে থেকে যান এবং দুর্যোধন অস্ত্র ত্যাগ করেন বা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন, তাহলে তো এত হত্যা হয় না, এত মৃত্যু হয় না, এত রক্তক্ষয় হয় না, এত ক্ষত্রিয়ের প্রাণহানি ঘটে না। একটা যুদ্ধ মানে সহস্র কোটি বীরের মৃত্যু, একটা যুদ্ধ মানে সহস্র কোটি মানুষের পরাজয়, রক্তক্ষয়, সেটা তো কখনোই কাম্য হতে পারে না, কখনোই কারুর বাঞ্ছিত হতে পারে না। সুতরাং এটাই বোধহয় অনেক ভালো নয় কি? একই কুন্তী আসছেন, যশস্বিনী পৃথা, এই কথোপকথনের মধ্যে নাটকে কুন্তীর প্রবেশ। এই যে দুই বৃদ্ধের কথোপকথন, প্র্যাকটিক্যালি এটা হচ্ছে নাটকের একটা কথামূল ভূমিকা। হ্যাঁ, এটা একটা ভূমিকা, যে ভূমিকার ভেতর দিয়ে আমরা কর্ণের চরিত্র কীরকম, হ্যাঁ, তার একটা বিস্তৃত ব্যাখ্যা আমরা এখানে পাচ্ছি। কর্ণবীর, কর্ণদাতা, কর্ণ মহৎ, কর্ণ একা, কর্ণ নিঃসঙ্গ। হ্যাঁ, এই যে কর্ণ চরিত্রের যে বিভিন্ন শেডসগুলো, কর্ণের চরিত্রের যে বিভিন্ন মাত্রাগুলো, সেই মাত্রাগুলো এই দুই বৃদ্ধের কথোপকথনের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। এবং দর্শক বলো, পাঠক বলো, কর্ণ সম্পর্কে তাদের ভেতরে একটা ছবি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে পৃথা, অর্থাৎ কুন্তী নাট্যক্ষেত্রে বা সেই ক্ষেত্রে প্রবেশ করছে। কুন্তী বৃদ্ধকে বলছেন, দূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না।
হস্তিনাপুরের নাগরিক, কুরুবংশ হিতৈষী, শুদ্ধাচারে বিশ্বস্ত ব্রাহ্মণ, আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া কেউ এখনো জানে না, একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে সর্বোচ্চ। যখন আমরা সবাই হয়ে যাব ইতিহাস, আর যা ছিল গোপন তাই জ্বলবে নক্ষত্র হয়ে সর্বজনীন আকাশে। কিন্তু এখনো সেই সময়ে আসেনি। তাই আমি চাই প্রতিশ্রুতি, যা শুনবেন তা রুদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকালে। আপনাদের মুখ থেকে কেউ তা শুনবে না। যদি এতে সম্মত হন তাহলে আপনারাও শুনুন আমার কলঙ্ক ও বেদনা। সাক্ষী থাকুন আমার স্বীকারোক্তি। আপনাদের মার্জনা পেলে আমার মন আরও নির্ভর হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কুন্তী অলমোস্ট এখানে এসেছে টু মেক আ কনফেশন, যেটাকে আমরা কনফেশন বলি, অর্থাৎ নিজের করতে, নিজের দোষ স্বীকার করতে। আমার এই কথা কৃষ্ণ ছাড়া এখনো কেউ জানে না। একদিন সেটা প্রকাশিত হবেই, যা আমি গোপন করে রেখেছিলাম। ইতিহাস তো সেই গোপন কথাকে মার্জনা করবে না। একদিন না একদিন সেই গোপন কথা প্রকাশিত হবেই। কিন্তু এখনো সেই সময় আসেনি। তাই তিনি প্রতিশ্রুতি চাইছেন। এই দুই বৃদ্ধ থাকতে পারেন, কিন্তু এই সত্য তাদেরকে গোপন রাখতে হবে। সুতরাং আমরা এবার বুঝতে চাইব যে কোন সত্যকে এখানে উদ্ভাসিত করার জন্য আজ এই সায়ংকালে কর্ণের কাছে এসেছে কুন্তী বা পৃথা। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে, শুভ প্রস্তাব। কর্ণের পক্ষে সৌভাগ্যময়, কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক, আর ব্যক্তিগতভাবে আমার পক্ষেও আনন্দ। শুরুটা সেখানে মাতৃত্ব নয়, সেখানে পুত্রের কাছে কোনো মা নয়, একটা বৃহৎ স্বার্থের কথা, একটা বৃহৎ মঙ্গলের কথা মাথায় নিয়েই কুন্তী এসেছেন কর্ণের কাছে। যে কর্ণের কাছে যে প্রস্তাবটা তিনি নিয়ে এসেছেন, সেই প্রস্তাব কুরুকুলের পক্ষে মঙ্গলজনক। যে কুরুকুলের মিত্র, যে কুরুকুলের সখা হচ্ছে কর্ণ, কুন্তীর সেই প্রস্তাব যদি কর্ণ মানে, তাহলে কুরুকুলের কি হবে? মঙ্গল হবে। স্বভাবতই কুরুকুলের মঙ্গল, কর্ণের মঙ্গল তো বটেই, এবং কুরুকুলের মঙ্গলের জন্য আশা করা যায় কর্ণ কুন্তী সেই প্রস্তাবে রাজিও হয়ে যাবে। শুরুটা করলেন কুন্তী ঠিক এইভাবে, যে কুরুকুলের মঙ্গল সাধনার জন্যই, সর্বাঙ্গীন মঙ্গলের জন্যই কিন্তু তিনি এই প্রস্তাব নিয়ে এসেছেন। আর ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রেও সেটা হচ্ছে আনন্দের। কিন্তু আমার আশঙ্কা এই মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্লাঘা। স্বপ্রতিষ্ঠ সে, স্বনির্ভর, অন্যের কথা মানতে অনভ্যস্ত। তবু আশা হয়তো সফল হয়ে ফিরতে পারি যদি আপনারা মহাশয় ব্রাহ্মণ মুক্তকণ্ঠে সমর্থন করেন আমার প্রস্তাব। অর্থাৎ কর্ণ উগ্র স্বভাব, কর্ণ দাম্ভিক। নাটকের শুরুতেই আমরা বৃদ্ধের মুখে কথা শুনেছি, এবং সেই কথারই পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি কুন্তীর কণ্ঠে। কিন্তু আমার আশঙ্কা, তিনি আশঙ্কা করছেন মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্লাঘা, তার আত্ম অহংকার, তার আত্ম অহমিকা এতটাই প্রখর, এতটাই প্রবল যে প্রস্তাব নিয়ে কুন্তী এসেছেন, কুন্তী মনে মনে জানেন যে এই প্রস্তাব কর্ণ কিন্তু প্রত্যাখ্যান করবে। কর্ণ একে মান্যতা দেবে না, কারণ সে স্বপ্রতিষ্ঠ, কেমন সে স্বনির্ভর, সে কারুর উপর নির্ভরশীল নয়। তার যে ক্ষমতা, তার বীরত্ব, তার মহিমা, তার চারিত্রিক দার্ঢ্যতা, প্রাচুর্য, তার দুবাহুর যে মহাবল, এর ওপরেই কর্ণের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, আত্মশ্লাঘা, আত্ম অহংকার এতটাই বলশালী, এতটাই প্রখর যে সে অন্যের কথা মানতে অনভ্যস্ত। অর্থাৎ
অন্যের কথা সে শুনতে চায় না। কর্ণের চরিত্রের এগুলো এক একটা দিক। কর্ণের চরিত্র লিখতে গেলে আমাদেরকে এই জায়গাগুলোকে তুলতে হবে, যার জন্য আমি একেবারে নাটকটা ধরে পড়ানোর চেষ্টা করছি। তাহলে দেখবে পুরোটাই তোমরা কভার করতে পারছো। নাটক তো তোমরা নিশ্চয়ই পড়েছো, কিন্তু নাটকটা ধরে পড়ালে কভার করা যায়। টপিক তো বলে দিলাম, আলোচনা করে দিলাম, হয়ে গেল। কিন্তু এই জায়গাগুলো যদি পারো পেন্সিল নিয়ে বসবে, এই জায়গাগুলো তলায় নোট ডাউন করবে, তাহলে অন্যের কথা মানতে অনভ্যস্ত, তবু তিনি আশা করছেন যে তিনি তো জানেন ভেতরে ভেতরে যে তিনি মা, তবু তিনি আশা করছেন যে ব্রাহ্মণরা যদি তার প্রস্তাবে রাজি হয়, ব্রাহ্মণদ্বয় যদি কর্ণকে বোঝায়, তাহলে মুক্তকণ্ঠে সমর্থন করে, তাহলে হয়তো কর্ণ তার এই কৌরবদের মঙ্গল প্রস্তাব নিয়ে যে কুন্তি এসেছে তার প্রস্তাবকে সে মান্যতা দেবে। কর্ণ: প্রণত হই দেবী, আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি। আপনাকে মার্জনা করবেন, আদেশ করুন। আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। প্রথমেই কিন্তু সে নিজের পরিচয় দিয়ে দিল যে সে কোন কাজের জন্য এসেছে, কাজটা বলুন, এবং সে অধিরথ পুত্র, রাধা আমার মাতা। অর্থাৎ তিনি যে ক্ষত্রিয়কুলো সংহূত নন, তিনি যে সুতপুত্র এবং রাধেও তার মাতা, এই পরিচয়টা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কোথাও মনে হয় এই পরিচয়টার মধ্যেই কর্ণের একটা ট্র্যাজেডি, কর্ণ চরিত্রের একটা ট্র্যাজেডি, যে সমস্ত ক্ষত্রিয় গুণ থাকা সত্ত্বেও একমাত্র জন্ম কোন কুলে এই একটিমাত্র পরিচয়ের কৌলীন্যহীনতা তাকে ব্রাত্য করে দিয়েছে, তাকে নিঃসঙ্গ করে দিয়েছে, তাকে একেবারে একা করে দিয়েছে। তাই প্রথমেই সে জানিয়ে রাখে অধিরথ পুত্র, রাধা আমার মাতা। এই বলার মধ্যে কোথাও হয়তো একটা আত্মশ্লাঘাও থাকতে পারে যে অধিরথ পুত্র, সুতপুত্র হয়েও তার মতন বীর, এমন বীর যার উপরে কৌরব পক্ষ নির্ভর করছে, সেখানে কোথাও এক ধরনের সুপ্রিমেসি, কোথাও এক ধরনের সুপিরিয়রিটি কমপ্লেক্স হতেই পারে, থাকতেই পারে। আবার এটাও থাকতে পারে যে প্রথমেই তিনি জানিয়ে দেন যে তিনি সুতপুত্র, তিনি ক্ষত্রিয় নন। কোথাও তার একটা অভিমান, কোথাও তার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, যে তার সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও একমাত্র তার জন্মের পরিচয় তাকে তার কৌলীন্য থেকে ব্রাত্য করে দিয়েছে, কৌলীন্য থেকে তাকে, ক্ষত্রিয়ের কৌলীন্যতা তাকে চ্যুত করে দিয়েছে। এটা হয়তো তার কোথাও একটা যন্ত্রণার কারণ। কর্ণ: আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, আতিথেয়তাই অর্চনীয়। যাই হোক, এইখানে কুন্তি বলছে অর্জুনের মাতা। কুন্তি অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়, অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতন ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র? কনভারসেশন দেখুন, নাটকীয়তা কীভাবে তৈরি হচ্ছে না। নাটকের মধ্যে একটা সিচুয়েশন যে মাউন্টেড হয়, একটা সিচুয়েশন তৈরি হয়, কে এই জ্যেষ্ঠ পুত্র, এই যে একটা জিজ্ঞাসা। আমি জানি, তুমি জানো, কিন্তু সিচুয়েশন তো জানে না। কর্ণ তো জানে না যে কুন্তির, যুধিষ্ঠিরের আগেও কোনো পুত্র আছে, এবং যে অর্জুনের মতন বীর, যে বীরত্বে অতুলনীয়, কে সে? কারণ কর্ণ জানে গোটা পৃথিবীতে এই ধরনীতে একমাত্র অর্জুন এবং
কর্ণই হচ্ছে সমকক্ষীয় দুই বীর, তাদের সমকক্ষীয় আর কোনো জ্যেষ্ঠ পাণ্ডব থাকতে পারে এবং সেটা সে জানে না। আর সেই গোপন কথা জানাতে আজকে কুন্তী এসেছে এখানে কর্ণের কাছে। সিচুয়েশনটা কিভাবে তৈরি হচ্ছে, নাটকীয়তাটা কি করে জটিল হচ্ছে, নাটকীয়তাটা কি করে দানা বাঁধছে, কনস্ট্রাক্ট করছে। আমি তাকে প্রচ্ছন্নে রেখেছিলাম, যেমন ঘটের মধ্যে হুতাসন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ যার নাম এখনো জানি না। কুন্তী, তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ, দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায় আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান হৃদয়মান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন, ভরতবংশের সেই প্রথম পার্থ যার নাম কর্ণ, পুত্র আমার। অসাধারণ জায়গা, অসাধারণ। ঠিক এই জায়গাটাতেই যে নাটকীয়তাটা তৈরি হচ্ছে, পুত্রের পরিচয় দেওয়ার আগে যেভাবে জালটা বুনছে, যেভাবে দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে রাইজিং অ্যাকশন, মানে যে উঠছে, ক্লাইম্যাক্স যে উঠছে, সেই জায়গাটা কি অসাধারণ একটা বুনন গাঁথা, যে তোমার সঙ্গে তার অচিরে দেখা হবে কর্ণ, দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায় আয়তাক্ষ, মা সন্তানকে দেখছে, মাতৃদৃষ্টি দিয়ে সে সন্তানকে পর্যবেক্ষণ করছে, দীর্ঘকায় আয়তাক্ষ, শক্তিমান হৃদয়মান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহনীয়। এই প্রত্যেকটা স্টেপস কিন্তু কর্ণের চরিত্র। ভরতবংশের সেই প্রথম পার্থ যার নাম কর্ণ, পুত্র আমার। সে কিন্তু এখানে দেখো হঠাৎ থেমে উচ্ছ্বসিত স্বরে কর্ণ, পুত্র আমার শেষ করেছে সেই প্রথম পার্থ যার নাম কর্ণ। বলল না, কিন্তু তারপরেই সে বলল কর্ণ, পুত্র আমার। কুন্তী হাত বাড়িয়ে কর্ণকে আলিঙ্গন করতে চায়। আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী, আমি অধীরত পুত্র বৈকর্তন রাধার সন্তান। শান্ত স্থির, কোথাও কোনোরকম মাতৃপরিচয় জানার পরেও কোনোরকম তার ইমোশনাল কোনো টার্ময়েল নয়। ইমোশনালি সে এতটাই নির্মোহ, এতটাই আত্মগত, যে এই অ্যাকশনটা, কুন্তীর এই পুরো ঘটনাটা বলাটা তাকে মনে হয় যেন কোথাও ছোঁয়নি। সে আবার রিপিট করে, অধীরথ পুত্র বৈকর্তন রাধার সন্তান। না না না, আমার আর অন্ধ থেকো না কর্ণ, চিনতে শেখো নিজেকে, আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে, শুনো আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তীপুত্র, তুমি সূর্যের সন্তান। এই জায়গাটাতে আমরা কুন্তীর চরিত্র দেখব। ইমোশনালি সে একেবারে মানে নিদারুণভাবে আবেগপ্রবণ। যে গোপন কথা তিনি বলতে এসছেন, মুহূর্তের মধ্যে যেন সেই মুক্তধারার অর্গল মুক্ত হয়ে গেছে, স্রোতস্বিনী প্রবাহের মতন সমস্ত অনুভূতি, সমস্ত মাতৃত্ব, তার সবটুকু শক্তি নিয়ে, তার সবটুকু বেগ নিয়ে, তার সবটুকু প্রবাহ নিয়ে যেন সে
গতিময় স্রোতস্বিনীর মতন একেবারে পাহাড় থেকে আছড়ে পড়ছে নিচে সমুদ্রবক্ষে। কোথাও কোনো বাধা, কোথাও কোনো প্রতিবন্ধকতাই আজ তাকে আটকে রাখতে পারবে না। কোনো সামাজিক নিষেধাজ্ঞা, কোনো রকম কোনো গোপনীয়তা আজ তাকে তার পুত্রের কাছ থেকে, তার স্নেহের প্রবাহ থেকে তাকে আর সরিয়ে রাখতে পারবে না। আজ তিনি একেবারে সমস্ত প্রতিবন্ধকতাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছেন। যার গর্ভ ছিল তোমার মর্তলোক, যার ভুক্ত অন্নে তোমার অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে, শোনো আজ তার মুখ থেকে বিদ্ধ করে নাও হৃদয়ে, তুমি কুন্তি পুত্র, তুমি সূর্যের সন্তান। কর্ণ কুন্তির চোখে চোখ রাখলেন, কিছু বললেন না। এই যে মুহূর্তের মধ্যে এতদিনের অবদমিত একটা আকাঙ্ক্ষা, এতদিনের অবদমিত একটা সত্য নির্যাসকে তিনি কিভাবে নিজের মধ্যে প্রথিত রেখেছিলেন। প্রতি মুহূর্তে তার মনে হয়েছে, যতবার কর্ণের নাম শুনেছেন, যতবার কর্ণের পরিচয় পেয়েছেন, তার হৃদয় হয়তো চিৎকার করে বলে উঠেছে, মিথ্যা, এ পরিচয় সত্য নয়। তবু সামাজিক দায়, তবুও তিনি রাজমাতা, তার এই ব্যভিচার বলবো না, কিন্তু তার এই কলঙ্কের কথা তিনি প্রকাশ করতে পারেননি। সর্বসমক্ষে তিনি উঠে দাঁড়িয়ে বলতে পারেননি যে কর্ণ সুতপুত্র নয়, কর্ণ সূর্যের ঔরসজাত কুন্তির প্রথম পুত্র, মহাভারতের প্রথম পার্থ। তার হৃদয় হয়তো বলতে উন্মুখ হয়েছে, শতবার তার হৃদয় হয়তো মাতৃস্নেহে তাকে আলিঙ্গন করবার জন্য এগিয়ে গেছে। আবার তিনি ফিরে এসেছেন, আবার নিজেই নিজের মধ্যে আত্মগত হয়েছেন। বাইরের পরিবেশ, বাইরের সামাজিক অবস্থান, বাইরের প্রতিষ্ঠা তাকে সেই সত্য কথা বলতে, সত্য থেকে বিরত করেছে। কিন্তু আজ সেই সময় এসে গেছে যেদিন এই সত্য প্রকাশের প্রকৃষ্ট সময়। অথচ এই সত্য প্রকাশের পেছনে পঞ্চপাণ্ডবের মাতা কুন্তির একটা উদ্দেশ্য কিন্তু প্রবল। পুত্রকে তিনি ফিরে পাচ্ছেন। এই পুত্রকে আজ না হোক আগেও তিনি ফিরে পেতে পারতেন। আজ তিনি সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পুত্র হিসেবে কর্ণকে বুকে জড়িয়ে ধরতে চাইছেন, পুত্র হিসেবে তাকে প্রথম পার্থ হিসেবে তিনি অভিনন্দিত করতে চাইছেন, তাকে অভিষিক্ত করতে চাইছেন প্রথম পার্থ হিসেবে। তার পেছনের উদ্দেশ্য হচ্ছে পঞ্চপাণ্ডবকে রক্ষা করা। কারণ কর্ণ যদি পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তিনি মাতা, তিনিও বিড়ম্বিত, তিনিও শঙ্কিত। পঞ্চপাণ্ডব জয়ী হবে তো? সেই পঞ্চপাণ্ডবের জয়কে নিষ্কণ্টক করার জন্য, পঞ্চপাণ্ডবের জয়কে প্রতিষ্ঠা দেবার জন্য তিনি আজকে ছুটে এসেছেন কর্ণের কাছে। কর্ণকে তিনি যদি প্রথম পার্থ হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে কর্ণ কুরুক্ষেত্র যুদ্ধ থেকে সরে দাঁড়াবে, ভাতৃহত্যার দায় সে নিতে চাইবে না, এবং প্রথম পার্থ হিসেবে সে পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে পরিচয় বহন করবে। অনেক বড় পলিটিক্স, অনেক বড় রাজনীতি কুন্তির কিন্তু এর পেছনে। একদিকে তো তার ইমোশন কাজ করেছে, তিনি এই মুহূর্তে কর্ণের মাতা, সেই কুমারী কন্যা, তার যে গোপন সত্যকে তিনি আজকে প্রকাশ করছেন। এতদিন পরে তিনি তার সেই প্রথম পুত্রের প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ব, তার এতদিনের বুভুক্ষ হৃদয়ের কর্ণের মুখে মাতৃ সম্বোধন শোনার যে ইচ্ছা, এগুলো ইমোশনাল একটা দিক তো আছেই, অনুভূতি, আবেগ, সেটা তো আছেই। তিনি মা, তার পেছনেও আছে কিন্তু রাজনীতি। এটাই তো মহাভারত, তার পেছনেও আছে একটা রাজনীতি। এত বড় একটা ইমোশনাল ট্রিটমেন্ট হচ্ছে, এটাকে তো ইমোশনাল ট্রিটমেন্টই বলবো। যে কর্ণ জানছে এতদিন বাদে তার মাতৃ পরিচয়, কর্ণ জানছে সে সুতপুত্র নয়, যে সুত পরিচয়ে সারা জীবন সে উপেক্ষিত হয়ে থেকেছে, বীর হিসেবে যথার্থ পায়নি, বীরের সম্মান সে পায়নি।
ফলে অবশ্যই কর্ণের দিক থেকে, কুন্তির দিক থেকে এটা একটা ইমোশনাল ট্রিটমেন্ট, একটা চরম ইমোশনাল নাটকীয় মুহূর্ত। কিন্তু সেই নাটকীয় মুহূর্তের পেছনেও কিন্তু রয়েছে একটা অবিমিশ্র রাজনীতির সূক্ষ্ম পরিচালনা। কুন্তিও যে একেবারে রাজনীতিকে সরিয়ে দিয়ে কেবলমাত্র হৃদয়াবেগের তাড়নায় কর্ণের কাছে এসেছে পুত্রকে মা হিসেবে ফিরিয়ে নিয়ে যেতে, তা কিন্তু না। সুতরাং এর পেছনেও একটা রাজনীতি রয়েছে। আচ্ছা, তুমি জানতে, তুমি আগেই জানতে, তাহলে দূরে ছিলে কেন এতদিন? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? আমার স্বগৃহতা কোথায়? কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সবই খুব র্যাশনালি কর্ণ এটাকে ব্যাখ্যা করতে চেয়েছে যে কে নয়, সত্যি তো সূর্যের আলো আছে বলেই তো এই পৃথিবী, এই জীবজগৎ, এই প্রাণী জগৎ সবই তো সূর্যের দয়ায়। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান, মা যেটা বলছে, মাই জানেন একমাত্র তার পুত্রের পিতাকে, মাই জানেন একমাত্র যে তার পুত্রকে। সুতরাং তুমি বিদ্বান কর্ণ, তুমি এটা অবশ্যই তোমাকে মানতে হবে। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? প্রশ্ন, কর্ণের প্রশ্ন, যে সূর্যের যে এই তেজ, এও কি সম্ভব যে কোনো নারী সূর্যের সেই তেজকে সে তার নিজের মধ্যে ধারণ করতে পেরেছেন? কর্ণ, তাহলে শোনো। এই কুন্তী তার বিগত জীবনের কর্ণের জন্মের যে ইতিহাস, সেই জন্মের ইতিহাসকে তিনি ব্যাখ্যা করতে শুরু করছেন। এইখান থেকে শুরু হচ্ছে এক ধরনের স্মৃতিচারণা। তার আগে পর্যন্ত আমরা দেখে এসেছি কর্ণ কিন্তু কুন্তীর যে এই পরিচয় দান পর্ব, সেটা কর্ণকে কিন্তু তেমনভাবেও ছুঁয়ে যায়নি। হয়তো ছুঁয়েছে, কিন্তু ওই যে কর্ণ একাকী, কর্ণ নিঃসঙ্গ, কর্ণ নির্জনতা ভালোবাসে, তাই খুব সহজে কর্ণ আবেগতাড়িত হয় না। আবেগকে সে তার নিজের জীবন থেকে অনেকটাই দূরে রেখেছে। আবেগতাড়িত কর্ণকে হতে দেখব পরে। কিন্তু যদিও কর্ণ খুব ব্যালেন্সড, কর্ণের মধ্যে আবেগ, কর্ণের মধ্যে বাস্তবতা, কর্ণের মধ্যে সত্যনিষ্ঠা, কর্ণের মধ্যে আত্মশ্লাঘা, আত্ম অহংকার, সব কিছুই আছে, কিন্তু এত ব্যালেন্সড ওয়েতে যে যথার্থ কর্ণ ক্ষত্রিয় নায়ক হিসেবে কাব্যের মধ্যে, নাটকের মধ্যে রয়েছে। এই নাটকটা শুরু হলো, এই অবধি পড়াচ্ছি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এইভাবে পড়ালে একদম প্রায় অলমোস্ট লাইন ধরে পড়াচ্ছি, তোমাদের সুবিধে হয় কিনা। আমার তো মনে হয় সুবিধা হওয়ার কথা। এবং ওই যে বললাম যে জায়গাগুলো বলছি, সেই জায়গাগুলো একটুখানি মার্ক করে নাও, তাহলে তোমরা যখন কর্ণের চরিত্র লিখবে বা নাটকের নাটকীয়তা লিখবে বা কুন্তীর চরিত্র লিখবে, সবগুলো মিলিয়েই তো বলছি। এবং আমি যখন যেটা বলছি সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে এখানে নাটকের রাইজিং অ্যাকশনটা একটা তৈরি হচ্ছে, কিভাবে নাটকের বাঁধুনিটা, নাটকের যে নাটকীয় উত্তেজনাটা কী করে তৈরি করছে, হ্যাঁ, এবং সেই উত্তেজনাটাকে তৈরি করে একটা জায়গায় কিন্তু স্টে করছে। কর্ণ তুমি কে, তুমি কে, তুমি কর্ণ, তুমি পুত্র, এই জায়গাটাতে বলে যে একটা হাইটে নাটকের নির্মাণটা পৌঁছলো, এইখানে কিন্তু এই উত্তেজনাটা স্টে করছে। এমন নয় যে ফলিং অ্যাকশন বা ক্লাইম্যাক্সে উঠে নেমে যাচ্ছে, না, ক্লাইম্যাক্সটাকে ধরে রাখছে, একটা টান উত্তেজনার মধ্যে দিয়ে ক্লাইম্যাক্সটাকে ধরে রাখছে। এবং সবথেকে বড় কথা যেটা, যে এই নাটকীয়তার মধ্যে একটা অদ্ভুত কাব্যিক সুষমা
একটা রোম্যান্টিকতা, একটা লিরিসিজম বহমান। নাটকীয়তা এবং কাব্যিকতা এই দুটো যে সাইমালটেনিয়াসলি, দুটো যে সমান্তরালভাবে এত সুন্দরভাবে এই নাটকের মধ্যে দিয়ে বহমান। কর্ণের ক্যারেক্টারটা যখন আমরা পড়ছি কাব্যের মধ্যে দিয়ে, কি অসম্ভব রোম্যান্টিক একটা কাব্য। এত বড় একটা বীর, অথচ সেই বীর কি একা। এত বড় একটা মহিমময় পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, অথচ সে নির্জনতা ভালোবাসে। হ্যাঁ, এই যে কন্ট্রাস্টিং কোয়ালিটিসগুলো কর্ণের চরিত্রের, বৈপরীত্যগুলো এই চরিত্রটাকে আরও আকর্ষণীয় করে তোলে, আরও রোম্যান্টিক করে তোলে কর্ণের চরিত্রটাকে। মানে গোটা জিনিসটার মধ্যেই নাটক আছে, কাব্যটা বেশি আমার অন্তত মনে হয়। এবং কাব্যের, ওই জন্যই বোধহয় কাব্য নাটক, যে কাব্যের মধ্যে নাটকীয়তাটা সঞ্চারিত হচ্ছে, কাব্যটা যেন উঠছে, নাটকের গতিময়তাকে নিয়ে কাব্যটা যেন উঠছে। যাই হোক, এটা নিয়ে পরে বলবো, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি পড়াই তাহলে তোমাদের পক্ষে বোঝাটা সুবিধে। যাই হোক, কেমন লাগলো বলো, সেইভাবেই আমি আবার পরের ক্লাসটা নেব। রাখছি।